রাঙামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, জীববিজ্ঞান প্রথম পত্র তথা উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাঙামাটি সরকারি কলেজ। গত ক্লাসে আমরা উদ্ভিদ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ রসায়ন অধ্যায়ের একটি টপিক নিয়ে সবিস্তারে আলোচনা করেছিলাম এবং সে আলোচনার সময় আমরা জেনেছিলাম শুরুতেই যে উদ্ভিদ কোষের জৈব রাসায়নিক উপাদানগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে কার্বোহাইড্রেট, আরেকটি প্রোটিন, এনজাইম এবং লিপিড। যদিও বা প্রোটিন এবং এনজাইম প্রায় সমজাতীয়, তারপর তাদের মধ্যে কিছু পার্থক্য থাকায় আমরা এগুলোকে আলাদাভাবে উল্লেখ করেছি। আর গত ক্লাসে আমরা এই কার্বোহাইড্রেটের কোষ রসায়ন অধ্যায়ের কার্বোহাইড্রেট টপিকটি নিয়ে সবিস্তারে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি জানার আগে একটি ছবি আমরা দেখি। এখানে কিছু মাংসের ছবি দেখা যাচ্ছে। এখানে যে একটি ফল দেখা যাচ্ছে, এটির নাম হচ্ছে অ্যাভোকাডো। এটি খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি ফল। এখানে দধি দেখা যাচ্ছে। এখানে এগুলো জলপাইয়ের মতো মনে হচ্ছে, আবার অলিভের মতো মনে হচ্ছে। যাই হোক, দুটোর মধ্যে একটি খাদ্য উপাদান আধিক্য রয়েছে। এটি হচ্ছে মাছ, আর এগুলো বাদাম, এগুলো ডিম এবং এগুলো হচ্ছে ডার্ক চকলেট। তো এই সবগুলো খাবারে যে খাদ্য উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, অর্থাৎ যে খাদ্য উপাদান, এই খাবারগুলো যে খাদ্য উপাদান সমৃদ্ধ, সেই খাদ্য উপাদানটি কি হতে পারে? তো এই খাবারগুলোর সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত এবং সে থেকে তোমাদের একটু সাধারণ একটি ধারণা আসছে যে এই খাবারগুলো মূলত চর্বি জাতীয় উপাদানে সমৃদ্ধ। তো এই চর্বি জাতীয় খাবারকে আমরা সাধারণত বা চর্বিকে আমরা বিজ্ঞানের ভাষায় যে নামে ডাকি সেটি হচ্ছে লিপিড। তো আজকে আমরা এই কোষ রসায়ন অধ্যায়ের লিপিড টপিকটির উপর আলোচনা করব। তো আগেই বলেছি আমরা উদ্ভিদ বিজ্ঞান বইয়ের আজকে তৃতীয় অধ্যায় কোষ রসায়ন এবং কোষ রসায়নের লিপিড টপিকটির উপর আলোচনা করব। লিপিড টপিকটি একটু বিস্তারিত বিধায় আমরা এই টপিকটিকে দুভাগে ভাগ করেছি। আজকে আমরা লিপিডের প্রথম অংশ বা পার্ট 1 নিয়ে একটু আলোচনা করব এবং রেফারেন্স বই হিসেবে ব্যবহার করেছি আমরা ডক্টর মোস্তফা কামাল পাশা স্যারের উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র বইটি। আজকের ক্লাসে আমরা যেসব বিষয় সম্পর্কে আলোচনা করব সেগুলো আমরা একটু সংক্ষেপে দেখে নিই। একটি হচ্ছে লিপিডের সংজ্ঞা ও ব্যাখ্যা, লিপিডের বৈশিষ্ট্য, লিপিডের শ্রেণী বিভাগ এবং জীবদেহে লিপিডের ভূমিকা। লিপিডের সংজ্ঞা। লিপিডকে আমরা সাধারণভাবে স্নেহ জাতীয় উপাদান বলে থাকি বা অনেকে চর্বিও বলে থাকি বা তেলকেও লিপিড বলে থাকি। তো এই লিপিডকে যদি আমরা অন্যান্য জৈব যৌগের সাথে তুলনা করি তাহলে অন্যান্য জৈব যৌগে আমরা জানি যে জৈব যৌগের প্রধান উপাদান হচ্ছে কার্বন। তো সেই হিসেবে লিপিডেও যেহেতু একটি জৈব যৌগ, সে কারণে এখানে কার্বন থাকবে, সেই সাথে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। সুতরাং আমরা লিপিডের সঙ্গে বলতে পারি যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থকে লিপিড বলে। তো লিপিড স্নেহ জাতীয় পদার্থ হলেও এখানে আসলে স্নেহ জাতীয় পদার্থ ছাড়াও আরও কিছু উপাদান আছে যেগুলো লিপিডের অন্তর্ভুক্ত। তো সেগুলোকে যদি আমরা রাসায়নিকভাবে একটি সংজ্ঞা দিই তাহলে বলতে পারি যে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার যৌগকে লিপিড বলে। অর্থাৎ যেসব যৌগে অ্যাস্টার মূলকটি থাকে এবং ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল অ্যাস্টারীভূত হয়ে যে যৌগটি তৈরি করে সেটি হচ্ছে আসলে লিপিড। তো আমরা একটি অ্যাস্টার যৌগ দেখি। অ্যাস্টার যৌগকে আমরা সাধারণত COO এই মূলকটি দিয়ে এভাবে প্রকাশ করে থাকি এবং এখানে কার্বনের একটি হাত ফ্রি থাকে এবং অক্সিজেনের একটি হাত, আসলে হাত বলতে আমরা এখানে বন্ধন বা চেইন বলছি। কার্বনের একটি চেইন ফ্রি থাকে আর অক্সিজেনের একটি চেইন ফ্রি থাকে, আর কার্বনের
দুটো চেনের দুটো চেন অক্সিজেনের সাথে সংযুক্ত থাকে, আরেকটি অক্সিজেনের সাথে সংযুক্ত থাকে। তো এই এস্টার মূলকটি এভাবেও প্রকাশ করা হয়, আবার বিভিন্নভাবে অন্যভাবে প্রকাশ করা হয়। যেমন এখানে শুধু একটি হাত ফ্রি রেখে আরেকটি অক্সিজেনের সাথে একটি আর মূলক দেখানো হয়েছে, অথবা COO এভাবেও প্রকাশ করা হয়, অথবা RCOO প্রাইম এভাবেও প্রকাশ করা হয়। তো এখানে আর এবং এখানে আর প্রাইম ব্যবহার করার একটি কারণ আছে, অর্থাৎ এখানে যে কার্বনের যে চেইনটি ফ্রি আছে সেখানে একটি আর মূলক বসছে, আর অক্সিজেনের যে চেইনটি ফ্রি আছে সেখানে একটি আর প্রাইম মূলক বসছে। তো আমরা এটা এখানে আর এবং আর প্রাইম ব্যবহার কারণ হচ্ছে, অর্থাৎ এখানে যে দুটো মূলক বসবে সে দুটো একটু ভিন্ন প্রকৃতির। তো কেন ভিন্ন প্রকৃতির আমরা একটু আগে বলেছি যে লিপিডে সাধারণত লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহলের এস্টার যৌগ, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল এই এস্টার যৌগের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়, এবং একটি সাধারণত এখানে যে দুটো চেন ফ্রি থাকে সে দুটো চেনের সাথে মূলত সে দুটো চেনের সাথেই মূলত ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল যুক্ত থাকে। আমরা একটি লিপিড যৌগ দেখি, এখানে ট্রাইগ্লিসারাইড নামে একটি লিপিড যৌগ দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাই যে এখানে যে অক্সিজেনের যে ফ্রি চেইনটি আছে সেখানে মূলত অ্যালকোহল যৌগটি সংযুক্ত হয়, আর কার্বনের যে ফ্রি চেইনটি আছে সেই কার্বনের ফ্রি চেইনটির সাথে মূলত ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। তো অর্থাৎ এই কার্বনের ফ্রি চেইনটির সাথে ফ্যাটি অ্যাসিড, একটি ফ্যাটি অ্যাসিড, এখানে আরেকটি ফ্যাটি অ্যাসিড এবং এখানে আরেকটি ফ্যাটি অ্যাসিড, আর অক্সিজেনের যে ফ্রি চেইনটি আছে সেটার সাথে একটি গ্লিসারল যুক্ত হয়, অর্থাৎ একটি গ্লিসারলের সাথে তিনটি ফ্যাটি অ্যাসিড এই এস্টার মূলকের মাধ্যমে বন্ধন তৈরি করে যে যৌগটি তৈরি হয়েছে সেটি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তো ট্রাইগ্লিসারাইড একটা লিপিড। এখানে একটু চিত্রটি একটু বিস্তারিত দেখানো হয়েছে। এগুলো হচ্ছে লিপিড ফ্যাটি অ্যাসিডের চেইন। একটি আমরা জানি যে ট্রাইগ্লিসারাইড 1 অণু গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত। তাহলে এখানে এটা একটা ফ্যাটি অ্যাসিড এবং এটা একটা ফ্যাটি অ্যাসিড, এবং ফ্যাটি অ্যাসিডের সাধারণত কার্বনের ফ্রি চেইনের সাথে ফ্যাটি অ্যাসিডটা যুক্ত হয়েছে, আর অক্সিজেনের ফ্রি চেইনের সাথে তিনটা ফ্রি চেইনের সাথে অ্যালকোহলের তিনটা হাইড্রোক্সিল মূলকের যে হাইড্রোক্সিল মূলক যে কার্বনের সাথে সংযুক্ত ছিল সেই কার্বনের সাথে অক্সিজেনের ফ্রি চেইনগুলো যুক্ত হয়েছে, এবং হাইড্রোক্সিল মূলক আর এখান থেকে একটি হাইড্রোজেন সহ পানি সহকারে বের হয়ে যায়। তো যাই হোক, সেটি আমরা যখন লিপিডের বিস্তারিত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব সেখানে দেখতে পাবো। এই হচ্ছে একটি লিপিডের যে এস্টার মূলক এবং একটি লিপিড যৌগের রাসায়নিক গঠন দেখতে পাবো। তো এবার আসি আমরা লিপিডের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। লিপিড এটা দেখতে বর্ণহীন এবং এদের কোনো গন্ধ নাই এবং এরা স্বাদহীন। আর লিপিড পানিতে অদ্রবণীয়, কিন্তু বিভিন্ন জৈব দ্রাবক যেমন ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটোন, পেট্রোলিয়াম ইত্যাদি জৈব দ্রাবকে দ্রবণীয়। আরেকটি বিষয় হচ্ছে, এটা আগে বলেছি, এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার যৌগ হিসেবে বিরাজ করে। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা পানির চেয়ে হালকা, তাই লিপিড পানিতে ভাসে। তোমরা যদি এক্সপেরিমেন্ট করতে চাও যে চর্বিগুলো দেখা যায় যে পানিতে ভাসে। আর হাইড্রোলাইসিস করলে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। অর্থাৎ এই যে আমরা বলছি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টার যৌগকে বলা হয় লিপিড। তো এই এস্টার যৌগটিকে যখন হাইড্রোলাইসিস করা হবে তখন এটি আবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। লিপিডের আণবিক ওজন সাধারণত লিপিডের গলনাঙ্কটা সাধারণত আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়।
অর্থাৎ আণবিক ওজন যতই বাড়বে এদের গলনাঙ্ক তত বাড়তে থাকবে, এবং এদের সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক থাকে না। এক এক ধরনের লিপিডের এক এক ধরনের গলনাঙ্ক, অর্থাৎ এক এক তাপমাত্রায় তারা তরলে পরিণত হয়। আর লিপিডের সাথে সুদান 3 দ্রবণ যোগ করলে এরা লাল বর্ণ ধারণ করে। সুদান 3 হচ্ছে এক ধরনের ডাইং ম্যাটেরিয়ালস বা রং করা সাধারণত লিপিডকে সাধারণত ট্রাইগ্লিসারাইড এই রংটি ধারণ করে, অর্থাৎ লিপিডের মধ্যে যেসব উপাদান স্নেহ জাতীয় বা ট্রাইগ্লিসারাইড তারা এই সুদান 3 রঙে রঞ্জিত হয়। তো এই সুদান 3 দ্রবণটি এক ধরনের রং জাতীয় উপাদান বা ডাইং ম্যাটেরিয়ালস বলা হয় এদেরকে। এরা লাল বর্ণ ধারণ করে এই লিপিডগুলো। আর কিছু লিপিড সাধারণ তাপমাত্রায় তরল, আবার কিছু লিপিড সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। যেমন আমরা কিছু চর্বিগুলো কঠিন অবস্থায় দেখি, আর তেল যেগুলো আছে সেগুলো তরল অবস্থায় দেখি। তো যেগুলো তেলগুলো সাধারণ তাপমাত্রায় তেলগুলো তরল, কিন্তু সাধারণ তাপমাত্রায় চর্বিগুলো কঠিন অবস্থায় থাকে। তো এই তেল চর্বি এগুলো উভয়ই লিপিড। তো এই কারণে কিছু লিপিড সাধারণ তাপমাত্রায় তরল থাকে, কিছু লিপিড সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। আমরা এবার দেখি লিপিডের কিছু কাজ, এরা জীবদেহে কি কি কাজ করে বা ওভারঅল কি কাজ করে। চর্বি ও তেল জাতীয় যেসব লিপিড আছে সেগুলো উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে, এবং এগুলো সাধারণত সাধারণত আমরা চর্বি ও তেলগুলো সাধারণত বিভিন্ন তেলবীজ থেকে পেয়ে থাকি। এই তেলবীজগুলো যখন অঙ্কুরিত হয়, অঙ্কুর উদ্গমকালে তখন এই বীজের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আর এদের বীজাণুকালে অধিক পরিমাণে এটিপি তৈরি হয়। এটি হচ্ছে লিপিডের অন্যতম কাজ। আর যেসব লিপিড ফসফোলিপিড আছে, ফসফোলিপিড কি আমরা সেটা জানবো। ফসফোলিপিড বিভিন্ন কোষীয় উপাদান যেগুলো আছে, কোষীয় উপাদানের মেমব্রেন বা পর্দা তৈরি করা গঠনে অংশগ্রহণ করে। আর মোম জাতীয় যেসব লিপিড আছে আমরা দেখব লিপিডের রকম ভেদের মধ্যে, সেগুলো পাতার বহিরাবরণে অনেকটা কিউটিকেলের যে আবরণটি সৃষ্টি করে, এবং এই আবরণটি সৃষ্টি করার মাধ্যমে অতিরিক্ত প্রচ্ছেদন রোধ করে। আবার কিছু লিপিড আছে যেগুলো কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, যেমন ফসফোলিপিড এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। প্রস্থেটিক গ্রুপ কি আমরা এনজাইম অধ্যায়ে জানবো, শুধু সংক্ষেপে এটুকু বলে নিই যে এনজাইম মানে হচ্ছে আমরা মূলত প্রোটিন জাতীয় উপাদান দিয়ে এনজাইম গঠিত। তো এনজাইমের মধ্যে প্রোটিন ছাড়াও যে অপ্রোটিন অংশটি থাকে সেটিকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপটা আবার বিভিন্ন ধরনের, একটি কোএনজাইম, একটা হচ্ছে কোফ্যাক্টর, সেটা আমরা জানবো। কোএনজাইম হচ্ছে যদি কোনো জৈব যৌগ এই প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে তখন সেটাকে বলা হয় কোএনজাইম, আর যদি কোফ্যাক্টর কোনো যদি ধাতব উপাদান বা আয়নিক উপাদান প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে তখন সেটাকে বলা হয় কোফ্যাক্টর। তো এই লিপিড ও এনজাইমের প্রস্থেটিক গ্রুপ বা কোএনজাইম হিসেবে কাজ করে। আর ফসফোলিপিড আরও একটি কাজ করে, সেটি হচ্ছে আয়নের বাহক হিসেবেও কাজ করতে পারে। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে। আমরা জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া জীবদেহের, বিশেষ করে উদ্ভিদের, এবং এই উদ্ভিদের সালোক সংশ্লেষণের উপর পৃথিবীর সমস্ত জীবের বেঁচে থাকা নির্ভর করে। এবং এই সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড কি আমরা পরবর্তীতে জানবো। গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে। শুধু এটুকু বলে নিন, যেসব লিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকে সেসব লিপিডকে বলা হয় গ্লাইকোলিপিড। আর প্রোটিনের সাথে যুক্ত হয়ে কিছু লিপিড লিপোপ্রোটিন গঠন করে, এবং এই লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি জড়িত থাকে। এবং আমরা জানি যে কোষের যে প্লাজমা পর্দা সেটির গাঠনিক উপাদানও এই লিপোপ্রোটিন। তো এই হচ্ছে লিপিডের কাজ, অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন অঙ্গ গঠনে এবং বিভিন্ন শারীরবৃত্তিক কাজে এই লিপিড ব্যবহৃত হয়।
এটা আগে বলেছি, প্রোটিনের সাথে যুক্ত লিপোপ্রোটিন গঠন করে এবং লিপোপ্রোটিনের শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। লিপোপ্রোটিন শক্তি উৎপাদনের সাথে জড়িত থাকে। এবার আসি আমরা লিপিডের শ্রেণী বিভাগ। লিপিডকে বিভিন্ন ভাবে শ্রেণী বিভাগ করা যায়। যেমন যদি এদের রাসায়নিক গঠন প্রকৃতি অনুসারে এদেরকে শ্রেণী বিভাগ করা যাবে, অথবা আণবিক গঠন অনুযায়ী এদেরকে শ্রেণী বিভাগ করা যায়। প্রথম এদেরকে আমরা একটি শ্রেণী বিভাগ দেখি যে আণবিক গঠন অনুযায়ী লিপিড সাধারণত 6 ধরনের হয়। একটি হচ্ছে নিউট্রাল লিপিড। এখানে 5 প্রকার টাইপিং মিস্টেক হয়েছে, এটা মূলত 6 প্রকার। একটি হচ্ছে নিউট্রাল লিপিড। এই নিউট্রাল লিপিড মূলত স্নেহজাতীয় উপাদানগুলোকে নিউট্রাল লিপিড বলা হয়, এবং সাধারণত তেল, চর্বি এবং মোম জাতীয় উপাদান যেগুলো আছে সেগুলো এই নিউট্রাল লিপিডের অন্তর্ভুক্ত, এবং এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। অর্থাৎ ট্রাইগ্লিসারাইড লিপিডগুলো সাধারণত এক অণু গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। দ্বিতীয়টি হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড হচ্ছে মূলত যেসব লিপিডের সাথে ফসফেট যুক্ত থাকে সেই সব লিপিডকে বলা হয় ফসফোলিপিড। এগুলো সাধারণত উদ্ভিদের বিভিন্ন গাঠনিক অঙ্গে থাকে। এটা আমরা এক্ষেত্রে আমরা বলে নিই, আজকে আমরা শুধু লিপিডের শ্রেণী বিভাগটি সংক্ষেপে দেখে নিব, যেহেতু এটি একটি সবিস্তারে আলোচনার বিষয়, সে কারণে আমরা লিপিডের শ্রেণী বিভাগ অর্থাৎ প্রত্যেকটি লিপিডের বিস্তারিত বর্ণনা বা বিস্তারিত পরিচিতি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা শুধু আজকে প্রত্যেকটি লিপিডের শ্রেণী বিভাগের প্রত্যেকটি ভাগের সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিব। এরপর আসি গ্লাইকোলিপিড। আগেই বলেছি যে যেসব লিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকে তাদেরকে বলা হয় গ্লাইকোলিপিড। সালফোলিপিড, যেসব লিপিডের সাথে সালফার যুক্ত থাকে তাদেরকে বলা হয় সালফোলিপিড। এবং একটি হচ্ছে টার্পিনয়েডস। টার্পিনয়েডস হচ্ছে মূলত যেসব লিপিড আইসোপ্রিন এককের সমন্বয়ে গঠিত হয়। আইসোপ্রিন একক অনেকটা বেনজিনের মতো রিং বিশিষ্ট হয়, বেনজিনের মতো। সাধারণত এদের গাঠনিক সংকেত হচ্ছে C5H8। তো আইসোপ্রিন একক বা এই টার্পিনয়েডস সম্পর্কে আমরা যখন লিপিডের বিস্তারিত শ্রেণীবিন্যাস আলোচনা করব তখন জানব, বা আইসোপ্রিন একক কেমন হয় তখন সেটা দেখব। এবং সর্বশেষ সেটি হচ্ছে মোম। এই 6 ধরনের লিপিড আণবিক গঠন অনুযায়ী হতে পারে। আবার লিপিডকে রাসায়নিক গঠন প্রকৃতি অনুসারে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সরল লিপিড। সরল লিপিডে সাধারণত মূলত লিপিড জাতীয় উপাদানই থাকবে, অর্থাৎ এইসব লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে শুধু ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যাবে। তো এই জন্য এই ধরনের লিপিডকে বলা হয় সরল লিপিড। আর আরেক ধরনের লিপিড, যেমন এই সরল লিপিডের মধ্যে আছে তেল, চর্বি, মোম। আরেক ধরনের লিপিড হচ্ছে যৌগিক লিপিড। এই যৌগিক লিপিডে এরকম লিপিড জাতীয় উপাদান অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ছাড়াও আরও কিছু জৈব অজৈব পদার্থ যুক্ত থাকে, যেমন সেগুলোকে বলা হয় যৌগিক লিপিড। যেমন ফসফেট, ফসফরাস, তারপর কার্বোহাইড্রেট বা সালফার, এই ধরনের জৈব এবং অজৈব যৌগ যদি মূল লিপিডের সাথে যুক্ত থাকে তখন সেই ধরনের যৌগকে বলা হয় যৌগিক লিপিড। আরেক ধরনের লিপিড আছে তাদেরকে বলা হয় উদ্ভূত লিপিড। এই উদ্ভূত লিপিডগুলো সাধারণত সরল বা যৌগিক লিপিড হতে আদ্র বিশ্লেষণের মাধ্যমে তৈরি হয়, এবং এর মধ্যে আছে স্টেরয়েড, টার্পিনস, রাবার ইত্যাদি। তো এই স্টেরয়েড সম্পর্কে আগে বলেছি যে এরা টার্পিনয়েড সম্পর্কে আগে বলেছি যে এরা আইসোপ্রিন যৌগ। তো এই আইসোপ্রিন যৌগের মধ্যে আবার বিভিন্ন রকমের আছে, কার্বন সংখ্যার বিভিন্নতার কারণে কোনোটি স্টেরয়েড, কোনোটি রাবার। তো স্টেরয়েডের মধ্যে আছে আবার কোলেস্টেরল, যেটা সাথে তোমরা কম বেশি এই খাদ্য উপাদানটির নাম শুনেছ। এছাড়া রাবারের নামও তোমরা শুনেছ। এগুলো সবগুলোই লিপিড। তো এই হচ্ছে লিপিডের শ্রেণীবিন্যাসের সংক্ষিপ্ত আলোচনা। আমরা আজকের ক্লাসে এই সংক্ষিপ্ত লিপিডের শ্রেণী বিভাগের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকব।
আমরা পরবর্তী ক্লাসে লিপিডের বিস্তারিত শ্রেণীবিন্যাস আলোচনা করব। তো এরপরে আরেকটি টপিক হচ্ছে জীবদেহে লিপিডের ভূমিকা, অর্থাৎ জীবদেহের অভ্যন্তরে লিপিড ঠিক কি কি ভূমিকা পালন করে আমরা সেগুলো একটু দেখে নিই। যে সাধারণত লিপিড জীবদেহে খাদ্য হিসেবে সঞ্চিত থাকে এবং যদিও বা আমরা বলছি উদ্ভিদে সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ এবং প্রাণীদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। আর সাধারণত উদ্ভিদের বীজে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে লিপিড জমা থাকে এবং বীজের অঙ্কুরোদ্গমকালে এই লিপিডটি শক্তি সরবরাহ করে। আর উদ্ভিদ দেহে যেসব কোষ অঙ্গাণু আছে, অর্থাৎ উদ্ভিদ কোষে যেসব কোষ অঙ্গাণু আছে, প্রায় সবগুলো কোষ অঙ্গাণুর যে আবরণী বা কোষের যে মূল প্লাজমা পর্দা সেটি সহ, অর্থাৎ কোষঝিল্লি সহ কোষের অভ্যন্তরে যেসব কোষ অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি, এই সবগুলো কোষ অঙ্গাণুর যে আবরণী থাকে সেই আবরণীটা এই লিপিড দিয়ে বা ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। আরেকটি লিপিডের গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, আগে বলেছে গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণের ভূমিকা রাখে। ফসফোলিপিড কোষের যে আয়নের বাহক হিসেবে কাজ করে। সাধারণত উদ্ভিদের কোষের অভ্যন্তরে যে আয়নের বাহক হিসেবে এই ফসফোলিপিড ভূমিকা পালন করে। লিপিডের মধ্যে কিছু উপাদান আছে উদ্ভিদ লিপিডের মধ্যে, সেগুলো হচ্ছে ভিটামিনস। এই ভিটামিনগুলোর মধ্যে প্রাণীতে দ্রবণীয় ভিটামিন হলো বি ও সি এবং অদ্রবণীয় ভিটামিন এ, বি, ডি ও কে। আরেকটি কথা আগে বলেছি, ফসফোলিপিড জীবদেহের কতিপয় উৎসেচকের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, অর্থাৎ উৎসেচক, এটার ইংরেজি হচ্ছে এনজাইম। এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে এবং প্রস্থেটিক গ্রুপ কি সেটা আমরা আলোচনা করেছি। সাধারণত প্রাণীদেহের ত্বকের নিচে সঞ্চিত চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে, অর্থাৎ আমরা যে শীতকালে শীত থেকে বাঁচার জন্য আমাদের ত্বকের নিচে যেসব চর্বি থাকে সেগুলো আমাদের শরীরকে উষ্ণ রাখে। আর মোম জাতীয় কিছু লিপিড উদ্ভিদের কাণ্ড কিউটিকেলে বিদ্যমান থাকে এবং প্রচ্ছেদনের হার হ্রাস করে, অর্থাৎ উদ্ভিদের অতিরিক্ত প্রচ্ছেদন যাতে না হয়, অর্থাৎ উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি যাতে বেরিয়ে না যায়, সেই জন্য উদ্ভিদের কাণ্ড এবং পাতায় যে আবরণটি থাকে সেটা সাধারণত কিউটিকেল হিসেবে পরিচিত। সেই কিউটিকেলের কারণে অতিরিক্ত পানি উদ্ভিদ থেকে বের হওয়া প্রতিরোধ করে। আর যেসব লিপিড টারপিনস আমরা বলেছি, টারপিনসের মধ্যে কিছু লিপিড আছে যেগুলো সুগন্ধি জাতীয়, এই সুগন্ধি সৃষ্টি করে। এই সুগন্ধিগুলো আবার উদ্ভিদের বিভিন্ন জৈব রাসায়নিক, বিশেষ করে প্রজননে ভূমিকা পালন করে। সেটি হচ্ছে যেমন পরাগায়নে ভূমিকা পালন করে, অর্থাৎ পরাগায়নে কীটপতঙ্গকে আকৃষ্ট করে সুগন্ধির মাধ্যমে। আর লিপিড থেকে মাঝে মাঝে প্রোটিন, হরমোন এবং কোলেস্টেরল সংশ্লেষিত হয়। এগুলো এভাবে লিপিড জীবদেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আমরা লিপিডের সম্পর্কে পরিচিত হলাম, লিপিডের কাজ কি কি হতে পারে সেটা জানলাম এবং লিপিডের সংজ্ঞা জানলাম, লিপিডের রাসায়নিক গঠন সম্পর্কে জানলাম এবং লিপিডের শ্রেণীবিভাগ, অর্থাৎ কি কোন কোন ধরনের লিপিড থাকতে পারে সেটার সংক্ষিপ্ত একটি চিত্র দেখতে পেলাম এবং সবশেষে জীবদেহে লিপিড কি কি ভূমিকা পালন করে সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আজকে আমরা এতটুকুইতেই সীমাবদ্ধ থাকি। পরবর্তী ক্লাসে আমরা লিপিডের বিস্তারিত শ্রেণীবিন্যাস আলোচনা করব। তো পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।